এখানে অনেক বড় বই এটা, এটা হচ্ছে 1200 পেজ। আমাদের এটা নতুন দরকার নেই, কিন্তু আমরা ফান্ডামেন্টাল কিছুই জানি না, সেক্ষেত্রে এতগুলো শেষ করা সম্ভব হবে না। তবে আমরা এটা বলতে গেলাম কিছুটা আমাদের শুরুটা আমরা করতে পারি কিছু বিষয় দিয়ে, বেসিক দিকে, যেগুলো সাধারণত তোমাদের হচ্ছে বিভিন্ন আসে থাকে, বা আমাদের যে কথাবার্তা বলেন এই জিনিসগুলো নিয়ে মানুষ যারা দেখবে। আর যারা রিসার্চ করবে তারা আর এই দিকে সাধারণ সাধারণ শিক্ষক ব্যবহার করে না, কিন্তু ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স বলতে আমরা কি বুঝি আসলে? আমরা কি দেখবো ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা? হ্যালো, শোনা যাচ্ছে? ইন্টেলিজেন্ট কাকে বলে? ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্ট স্যার ইন্টেলিজেন্সটা হচ্ছে কোনো কিছু জ্ঞান অর্জন করা এবং অ্যাপ্লাই করা, মানে ইমপ্লিমেন্ট করা আর কি রিয়েল লাইফে। ইন্টেলিজেন্ট জি স্যার। ইন্টেলিজেন্ট আমরা যে বলি ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট কাকে বলে আর ক্লেভার কাকে? এটা পার্থক্য কি? ক্লেভার ইন্টেলিজেন্ট? আচ্ছা, সহজ ভাষায় ইন্টেলিজেন্স হচ্ছে, ইন্টেলিজেন্ট আসলে বিষয়টা হচ্ছে কনফ্লিক্টেড, আর ক্লেভার হচ্ছে শয়তান লিস্টেড, বুঝছো? ইন্টেলিজেন্ট হচ্ছে আমরা যেটা বাংলা বলছি বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্ট বুদ্ধিদীপ্ত, ইন্টেলিজেন্ট হচ্ছে বুদ্ধিদীপ্ত, বুদ্ধিদীপ্ত এজেন্ট হচ্ছে ইন্টেলিজেন্ট। আর তোমার ইন্টেলিজেন্স হচ্ছে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সের একটা ভীষণ বলতে পারে। ইন্টেলিজেন্স হচ্ছে ব্যক্তিটাকে বলতে পারে। আর ক্লেভার তো হচ্ছে চালাক, কি বলেছে? ক্লেভার হচ্ছে চালাক, যেটা হচ্ছে শয়তানি কার্যক্রম। তো আমাদের মেইন লক্ষ্য থাকে ক্লেভার শব্দটা কানিং শব্দ নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। হ্যাঁ, এবং হচ্ছে আমি সহজভাবে যে ডেফিনেশনটা বলি, যিনি হচ্ছে ইন্টেলিজেন্স
সে এখান থেকে আর কোনো চিন্তা করলো না, সে নিজেকে বাঁচাতে চলে গেল, এটা তো চালাতে তাই না? তো ইন্টেলিজেন্স বলতে হাউ এ ম্যাটার, এখানেই আছে কথা ডেফিনিশনটা, এখানে ডেফিনিশনটা আছে সুন্দরভাবে, হাউ এ ম্যাটার ক্যান পারসিভ, হাউ matter can aid. A matter can perceive, understand, predict, and value in the world far larger and more complicated than itself. এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে ইন্টেলিজেন্স। এবং এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে যেখানে মানুষের নাই বা যেখানে বড় গিফটেড নাই, সেখানে যে আর্টিফিশিয়াল টার্মটা লাগাই দেবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এটা আমরা সহজভাবে আমাদের বোঝাপড়া করে আমরা বুঝতাম, কিন্তু টেক্সট বই কিন্তু বলে টেক্সট বই একটু জটিল ভাবে বলা আছে, জটিল ভাবে। সেই জটিলটা কি, চারটা কন্ডিশন এখানে আছে, চারটাতে। একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আমরা বুঝবো যেখানে একটা আর্টিফিশিয়াল আসছে, কৃত্রিম আসছে, আল্লাহ সৃষ্টি বা স্রষ্টার সৃষ্টি দিক থেকে আসেনি, তাহলে সেখান থেকে যেহেতু আর্টিফিশিয়ালি আসছে, আর্টিফিশিয়ালি, তাহলে আর্টিফিশিয়ালি আসার জন্য এখানে চারটা অ্যাকশন সে নিবে। সে চারটা অ্যাকশন কি, থিঙ্কিং হিউম্যানলি, সে মানুষের মতো তাকে মনে হবে, সে এমন থিঙ্কিং করতেছে তাকে মানুষের মতো মনে হবে। থিঙ্কিং রেশনালি, সে এমন কিছু মানে সে থিঙ্কিংটা যে থিঙ্কিংটা করতেছে, সে আজগুবি কি থিঙ্কিং করতেছে না, বাস্তবতা বিবেচনা নিয়েই থিঙ্কিং করতেছে। বাস্তবতা এইটার ভিতরে পার্থক্য কি, থিঙ্কিং হিউম্যানলি এবং থিঙ্কিং রেশনালি, এটার ভিতরে পার্থক্য কি সেখানে আমি যাচ্ছি। এখানে দুটো পয়েন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে থিঙ্কিং লেভেলে, একটা হচ্ছে অ্যাক্টিং লেভেলে। থিঙ্কিং লেভেলে প্রথম ব্রড ক্যাটাগরিতে, একটা হচ্ছে অ্যাক্টিং লেভেলে, আর্টিফিশিয়াল ডেফিনিশন কিন্তু আসি আমি এখানে। আর একটা হচ্ছে এই থিঙ্কিং লেভেলে এবং অ্যাক্টিং লেভেলে যদি আবার দুই ভাগে ভাগ করি, একটু ব্রড ক্যাটাগরিতে যাই, তাহলে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে থিঙ্কিং হিউম্যানলি, আর থিঙ্কিং রেশনালি। আবার অ্যাক্টিং এর ক্ষেত্রে অ্যাক্টিং হিউম্যানলি এবং অ্যাক্টিং রেশনালি, এই দুটোকে ভিতরে আমরা এখন একটু আলোচনায় যাই। থিঙ্কিং হিউম্যানলি বলতে আমরা কি বুঝবো? থিঙ্কিং হিউম্যানলির সাথে পরের স্টেপটা যুক্ত আছে টার্নিং টেস্ট, এই যে মানে সরি
এইটা উল্টা করে এখানে যদি এটা বলছে এখানে অ্যাক্টিভ দিয়ে আমার আলোচনা করছে, এখানে টেবিলটাতে আছে থিঙ্কিং দিয়ে আর এখানে আসে অ্যাক্টিভ দিয়ে। তাহলে অ্যাক্টিভ দিয়ে যাই বইয়ের হিসেবে যাই অ্যাক্টিভ হিউম্যানলি এবং অ্যাক্টিভ রেশনালি, এই কথাতেই চাই আমরা। এই কথা দিয়ে শুরু করি, তারপর থিঙ্কিং হিউম্যানলি থিঙ্কিং রেশনালিটি আমরা চাবো। তাহলে অ্যাক্টিং হিউম্যানলি প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে শুরু হয়েছে, যখন মনে হলো যে এটা করা সম্ভব, সেটা হচ্ছে 1950 সালে। অ্যালেন টারিং নামে একজন সায়েন্টিস্ট, তিনি এই গবেষণাটা করলেন। তিনি চিন্তা করলেন, গবেষণা করলেন, চিন্তা করলেন, এখনো চিন্তা লেভেলে আছে। চিন্তা করলেন যে মেশিনকে আমরা মানুষের অনুরোধ করতে পারি, মানুষের অনুরোধ করতে গেলে টেস্ট করলেন। টেস্ট তার যে কম্পিউটারটাকে প্রোগ্রাম করে একটা টেস্ট করলো, এরকম ভাবে টেস্টটা করলো যে হচ্ছে যে এই যে এখানে এই পাশে একটা পর্দা বা দেওয়াল, ওয়াল আছে এবং দেওয়াল আছে, দেওয়ালের এই পাশে একটা মানুষ আছে, এটা হচ্ছে হিউম্যান, এই যে হিউম্যান। আর এখানে একটা পাশে একটা কম্পিউটার আছে এবং এখানে একটা ইন্টারোগেটর আছে ওয়ালের অপর পাশে, দেওয়ালের অপর পাশে একজন ইন্টারোগেটর আছে। ইনি একজন ইন্টারোগেটর, ইনি একজন অলসো হিউম্যান। এখন এই দেওয়া কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু এরা দেখতে পাচ্ছে, সমস্যা নেই, কিন্তু এই ইন্টারোগেটর দেখতে পাচ্ছে না। এই ইন্টারোগেটর কি করলো, দেওয়ালের পাশ থেকে প্রশ্ন করছে, প্রশ্ন দিবে, প্রশ্ন যিনি করছেন কখনো হিউম্যান করছে, উত্তর দিচ্ছে, কখনো কম্পিউটার দিচ্ছে, কখনো হিউম্যান দিচ্ছে, কখনো কম্পিউটার দিচ্ছে। কিন্তু ইন্টারোগেটর বুঝতে পারছে না যে কোন প্রশ্নটা কম্পিউটারের, কোন প্রশ্নটা হিউম্যান থেকে আসছে, মানুষের মতো আসছে। তার মানে এটা কি দাঁড়ালো, এই ইন্টারোগেটর কাছে, এই মানুষের কাছে কম্পিউটারও যেন একজন মানুষ, মানুষের মতো কথা বলছে। তাইলে দেখা যাচ্ছে কম্পিউটারও কিছু কিছু প্রশ্ন উত্তর দিচ্ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে যেন প্রশ্ন মানুষের কাছে আসছে। এটা হচ্ছে টারিং টেস্ট, অ্যালেন টারিং টেস্ট। তাহলে এই যে নাম হচ্ছে অ্যাক্টিং হিউম্যানলি এই টেস্টটা, এবং স্যাটিসফ্যাক্টরি এই টেস্টটা করা সম্ভব হয়েছে, এই কথাটা এখানে লেখা আছে। এটা সম্ভব হয়েছে, যখনই এটা সম্ভব হলো তখনই মনে হলো তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানানো সম্ভব। স্যাটিসফ্যাক্টরি প্রশ্নগুলো এরকম ছিল না, প্রশ্নগুলো ইয়েস নো এরকম ভাবেই ছিল, কিন্তু সেটা পাস হয়ে গেছে, সেটা সম্ভব। তখন থেকে 1956 সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরো 6 বছর পরে খুব দ্রুততার সহিত তখন এটার উপরে মানুষজনের শোনানো, মানুষের অ্যাটেনশন আলো এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্টের দিকে বিশেষ করে যে আমাদের স্নায়ুযুদ্ধকালীন সময়ে এইটার দিকে বেশি মানুষজন ছুটে পড়ল। কিভাবে স্নায়ুযুদ্ধকালীন সময় মানুষজন ছুটে পড়লো, কেন ওই সময়টাতে আসলো, তার কারণ হচ্ছে তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্টিং হিউম্যানলি অপারেশন করতে গেলে যে বিষয়টার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে মানুষের মতো আচরণ করতে। তাহলে মানুষের মতো আচরণ করতে গেলে আমাদের কি করতে হবে, মানুষের যেগুলা অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিস গুলো যাচ্ছে না। মানুষের ভিতরে আচরণ গুলো তৈরি করতে গেলে কি করতে হবে, মানুষ যেগুলা নিয়ে কমিউনিকেশন করে সেই জিনিসগুলো সম্পর্কে নলেজ থাকতে হবে। যেমন হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, নলেজ রিপ্রেজেন্টেশন, অটোমেটেড রিজনিং এন্ড হচ্ছে মেশিন লার্নিং, এগুলো পরে আসবে। কিন্তু যখন তোমার হচ্ছে কোল্ড ওয়ার যখন ছিল, রাশিয়া এবং হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং ইউএসএ যখন, এই একটা যুদ্ধ কিন্তু সবসময় ধ্বংস করে না, একটা যুদ্ধ অনেক নলেজের দেওয়া হয়। এই তার মধ্যে যে স্নায়ু যুদ্ধটা ছিল এরকম, যেটা পৃথিবীকে বহু কিছু দিয়েছে। বর্তমানকার যে প্রযুক্তি, এই প্রযুক্তির সিংহভাগই শুরুটা হয়েছে এই স্নায়ু যুদ্ধকে ঘিরে। তার মধ্যে ওই স্নায়ু যুদ্ধকে ঘিরেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই রোবোটিক্স, এই ক্রিপ্টোগ্রাফি, এই সাইবার সিকিউরিটি, এই হচ্ছে আজকে প্লেন, আজকে হচ্ছে জেট, এই যে তারপর হচ্ছে সাবমেরিন, তারপর হচ্ছে কি, এগুলো সকল কিছু
স্থায়ীত্বের অবদান বলা যায়। হুম, চাঁদে যাওয়া, এবং নিজেকে দখল করা, সকল তখন যখন তোমার হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ পসিবল, তখন তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ছিল না, এটা কি শুরু। তখন কি করতে হবে, তখন তো যে হচ্ছে যে কেজি কেজি হ্যাঁ রাশিয়ান গোয়েন্দা সংস্থার নাম কি ছিল, কেজিবি। তো তুমি কি জানো না এটা, তো জানো কেজিবি বলো না এটাকে, जी सर केजीबी। কেজিবি নাকি একটা সিনেমার কথা বলবো না, কেজিবি তো। जी सर केजीबी सर। হ্যাঁ কেজিবি, আর ওখানে কেজিবি ছিল, এখানে আর হচ্ছে সিআইএ। এই কেজিবি আর সিআইএ যে হচ্ছে যে তোমার হচ্ছে যে কোড ওয়ার্ড গুলো ব্যবহার করতো, যে কোড কি গুলো ব্যবহার করতো, এই কোড গুলোকে ট্র্যাক করার জন্য অনেক সময় হচ্ছে যে নলেজ রিপ্রেজেন্টেশন আর অটোমেটিক রিজনিং, এই দুটো নলেজ ডেভেলপ করতে হয়েছে। তাদের কথা কিন্তু শুনতে হয়েছে এবং স্টোর করতে হয়েছে দীর্ঘদিন ধরে। তোমরা তারা কি করেছ জানি না, তোমাদের ক্লাস কি হয়েছে। আমি অনেক আগে ক্লাস নিতাম, এটা 11-12 সালে ক্লাস। তো সেখানে তোমার হচ্ছে যে কোড ওয়ার্ডগুলো যখন উঠতেছে, তারপর বলছে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে যেগুলো অবজার্ভ করতে তারা একটা ক্লু নিয়ে গেস করার চেষ্টা করে, গেস করতে করতে তারা এক সময় ট্র্যাক করে ফেলে এই জিনিসটাকে। এই সাউন্ডগুলোকে আমার স্টোর করা হবে না, স্টোর করতে করতে তখন তোমার স্টোরেজ একটা ক্যাপাসিটি বাড়ে, ক্যাপাসিটির উপর গবেষণা করতে হয়। গবেষণা করতে গেলে ওই ল্যাঙ্গুয়েজের প্রসেসিং করতে হয়, প্রসেসিং করতে গেলে কম্পিউটারের প্রসেসর স্পিড বাড়ে যায়। একটা সাথে একটা সম্পর্ক ছিল, সকল সম্পর্কটাই ছিল, সকলের শুরুটা ছিল আসলে ওই লড়াইটা, ওই সৃষ্টিগত লড়াইটা। কিন্তু এই টেকনোলজিটা ডেভেলপ হচ্ছে তার ডিমান্ডের উপর। এই তো নলেজ স্টোরেজ বাড়ে গেল, রিজনিং যে ইনফরমেশন প্রসেসিংটা বাড়ে গেল, প্রসেসিংটা বাড়ে গিয়ে তার মধ্যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে নিয়ে আসতে হবে। এখানে যদি রুজু করতে সহজ হবে, মেশিন লার্নিং তো পরে আসবে, মেশিন লার্নিং তো রোবোটিক্স বা সেন্সর প্যাটার্নগুলো আসা করতে, এখানেও ওই মেশিন দিয়ে কিছু করা যায়, বিভিন্ন মেশিন পরে আসে। প্রথম তিনটা হচ্ছে পরের তিনটা হচ্ছে এই রোবোটিক্স ডেভেলপার, পরের তিনটা হচ্ছে মেশিন লার্নিং এবং হচ্ছে কম্পিউটার ভিশন এন্ড রোবোটিক্স। এটাও টার্নিং টেস্ট। প্রথম টার্নিং টেস্টটা যেমন ছিল মানুষের ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের সাথে সম্পর্কিত, প্রথম তিনটা এই যে ক্যাপাবিলিটি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, নলেজ রিপ্রেজেন্টেশন, অটোমেটিক রিপ্রেজেন্টেশন, এটা ছিল মানুষের হিউম্যান ওয়ার্ডকে ব্যবহার করে একটা শব্দ, একটা পুরো কিছু এটাকে ব্যবহার করে। আর মেশিন লার্নিং এবং কম্পিউটার ভিশন এন্ড রোবোটিক্স এটাও টার্নিং টেস্ট, পরে এটা টোটাল টার্নিং টেস্ট বলছে, তার সম্মানার্থে যেগুলি বলেন এইটা সো করে, এই জন্য সো করে টোটাল টার্নিং টেস্ট এটা বলতেছে। এটা হচ্ছে সিগন্যালকে, সিগন্যালিংকে দেখে কিভাবে ডিটেক্ট করা যায় একটা সিগন্যাল। যেমন হচ্ছে আমরা শেয়ার বাজারে দেখি হাতের সিগন্যাল ব্যবহার করে, হাত পূর্ণ কাছে হাতের সারাদিন কথা বলে, বডির যারা কথা বলে, এটা একটা সিগন্যাল। এরকম সিগন্যালের জায়গায় হচ্ছে যে পাখির ডাক, তার হচ্ছে বিভিন্ন ধরনের শব্দ, বাঁশির শব্দ, এই ধরনের সিগন্যালটাকে ডিটেক্ট করার জন্য, বা হচ্ছে এগুলি একটা সাইনোসয়েডাল সিগন্যাল বা ওয়েভ সিগন্যাল স্কয়ার ছিল, এই সিগন্যাল ডিটেক্ট করার জন্য পরবর্তী যে টেকনোলজিগুলো আসবে, মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন মানে শুধু একটা অবজেক্ট পার্সিভ করা, চেনা, এই এই তিনটা ডিসিপ্লিনে আসলে কম্পোজ মোস্ট অফ এআই আর্টিফিশিয়াল, এই যে ছয়টা এই তিনটা আর এখানে তিনটা, এই ছয়টা ডিসিপ্লিন মিলেই হচ্ছে এবং হচ্ছে এআই। প্রত্যেকটা একটা ডিসিপ্লিন, প্রত্যেকটা একটা বড় বড় সাবজেক্ট, বড় বড় কোর্স, বিশাল বিশাল কোর্স। এখন আসলে থিঙ্কিং হিউম্যানলি, এখান থেকে অ্যাক্টিভ হিউম্যান থেকে অ্যাক্টিভ রেস্টুরেন্টে বাদ দিয়ে ফেলবে, থিঙ্কিং হিউম্যানলি চলে যাবে। থিঙ্কিং হিউম্যানলি আমরা কাকে বলতে পারি, থিঙ্কিং হিউম্যানলি হচ্ছে তোমাদের মনে করো যে হচ্ছে যে মানুষ যেভাবে চিন্তা করে, মানুষ
এখানে হচ্ছে অ্যাক্টিং, এটা হচ্ছে টাচ করা, মানুষ যেভাবে টাচ করে। আর এটা হচ্ছে মানুষের চিন্তা করে, মানুষের চিন্তা এবং সিস্টেমকে চিন্তা যদি এক করা যায় তাহলে সেটা হচ্ছে থিঙ্কিং। মানুষ যেভাবে চিন্তা করে, মানুষ কিভাবে চিন্তা করে, চিন্তা করা, কাজ করার কথা বলছিলাম, চিন্তা করা। ধরো একটা মানুষ একটা মানুষকে প্রশ্ন করবে, বাবা একটা রোবট প্রশ্ন করবে, রোবট একটা করবে কি একটা এমন একটা উত্তর দিল যে ওখানে যারা এই মানুষটা আছে ইসলামে বলতে পারবে রোবট। তাহলে এই ইসলামের অ্যাক্টিং করবে, মানুষ যখন বললো ঠিকই, সে শব্দ করে বললো ঠিকই, কিন্তু সে একজন ভালো মানুষ, একজন ভদ্র মানুষ যেভাবে বলা উচিত ছিল, এই স্ল্যাংটাকে না ব্যবহার করে অন্যভাবে সে ভালো শব্দ ব্যবহার করে বলতে পারে। এটা হচ্ছে থিঙ্কিং হিউম্যান। মানে শুধু বলতে পারাটাই হিউম্যান না, তোমার হচ্ছে থিঙ্ক করে কোন পরিবেশে কোন অবস্থায় আমি কি ব্যবহার করতেছি, কি বিহেভ করতেছি, কি কথা বলা উচিত, কি কথা বলা উচিত নয়, এই ডিসিশনটাও হচ্ছে হিউম্যানলি থাকা উচিত। এই ডিসিশনটা নিয়ে এই দুইটা যখন একসাথে হবে তখনই হিউম্যানলি হবে অ্যাক্টিং এবং থিঙ্কিং। তখন হবে পারফেক্ট একটা হাই পারফরমেন্স হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা এটাকে বলছে থিঙ্কিং মুভমেন্ট। এই দুটোর সাথে আবার লিঙ্ক আছে এখানে অ্যাক্টিং রেশনালি। অ্যাক্টিং রেশনালি এখন বলতে কি বোঝাচ্ছে, অ্যাক্টিং রেশনালি, অ্যাক্টিং হিউম্যানলি, এই দুটোর ভিতরে একটু আমরা পার্থক্য করি। অ্যাক্টিং হিউম্যানলি, একজন ছোট বাচ্চাও হিউম্যান, একজন বড় বাচ্চাও হিউম্যান, তাইলে একজন হিউম্যান। একটা ছোট বাচ্চা যে কোথায় কি কথা বলতে হয় সেটা সে জানে না, কিন্তু মানুষের মতো কথা বলতে পারে, এটা হচ্ছে হিউম্যান, ঠিক আছে। কিন্তু একজন বড় মানুষও যদি ওই ছোট বাচ্চার মতো কথা বলে তখন তাকে আমরা হিউম্যানলি করবো না, তখন আমরা বলবো পাগল হিউম্যান, পাগল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। কিন্তু সে হিউম্যানলি কথা বলছে, কিন্তু তার কথাটাকে আমরা কি বলছি, গ্রহণ করছি না, আমরা বিব্রত বোধ করলাম। তার কথাটা বলা উচিত ছিল কি, ওই বড় মানুষটার কথাটা বলা উচিত ছিল রেশনাল, তার কথাটা বলা ছিল রেশনালি। রেশনালি বলতে একটা ছোট বাচ্চা একটা কথা বলার সময় একটি হিউম্যানলি, একটি হিউম্যানলি সাথে কথা বলার সময় তোমার হচ্ছে ছোট বাচ্চা কথা বলার সময় একটি সে অ্যাক্ট করতেছে হিউম্যানের মতো, কিন্তু তার কথাতে মানুষজন, সে খারাপ কথা বললে মানুষজন আহত হবে না, মানুষজন কষ্ট পাবে না, তার কারণ সে ছোট বাচ্চা মনে করে কোন পরিবেশে কি কথা বলতে হয় সে সেটা জানে না। এটাকে আমরা মাফ করে দিই। কিন্তু একই রকম ভাবে একজন মুরব্বী মানুষ এই কথাটাই যদি বলে, একজন রাষ্ট্রপ্রধান, একজন এমপি, একজন লিডার, একজন ছেলে, বাবা ছেলে যদি বলে বাবাকে, হয়তো বাবা মাফ করে দিবে, ছোট বাচ্চা, কিন্তু হিউম্যানলি আচরণ করছে, কিন্তু কি করছে, এটা রেশনালিটিটা বাবা ছেলের সাথে রেশনালি আচরণ করছে, এটা হচ্ছে রেশনালি। আমি মনে হয় জিনিসটা বোঝাতে পেরেছি, তাই না? আমি জিনিসটা কি ধরাতে পেরেছি যে অ্যাক্টিভ রেশনালি বলতে কি হচ্ছে? অ্যাক্টিভ রেশনালি হচ্ছে পরিবেশকে অবজার্ভ করে, পরিবেশকে পারসিভ করে আমাকে অ্যাক্ট করতে হবে। আমি হিউম্যান বিং বলে আমি যা ইচ্ছা তাই করতে পারি না। আমি হিউম্যান বিং বলতে যা ইচ্ছা আমার মানে আমার বাবা অপরাধ করছে বলে আমি আমার বাবাকে মারতে পারি না। এখানে আমার হচ্ছে হিউম্যানলি আচরণ হতো না, অ্যাক্টিভ হিউম্যানলি আমি রোবটিকের মতো আচরণ করলাম, মানে কিন্তু আমি রেশনাল আচরণটা হচ্ছে ওনার সাথে আরো আমার আনুষঙ্গিক কিছু বিষয় আছে, আনুষঙ্গিক কিছু রিজনিং যেগুলোকে বলা হয় যুক্তিতর্ক, আর্গুমেন্ট আছে, যে আর্গুমেন্ট গুলোকে আমাকে বিচার করবে যে ইনার জন্য কি শাস্তি আর তার পাশাপাশি আরেকটা লোকের জন্য কি শাস্তি, সেটা হচ্ছে অ্যাক্টিং রেশনাল। এই অ্যাক্টিং রেশনালের সাথে সম্পর্কিত থিঙ্কিং রেশনালি, যে থিঙ্কিং রেশনালি, যে হচ্ছে যে আমাকে যে আমার কাছে যতগুলো আমি থিঙ্কিং রেশনালি বলতে আমি যে অ্যাক্ট করলাম, অ্যাক্টিং রেশনালি করলাম, এই অ্যাক্টিং রেশনালি করার আগে যে আমার যে সম্পর্কটা ছিল, আমার বাবার সাথে যে সম্পর্ক, আমার সাধারণ মানুষের সাথে সম্পর্ক, এই সম্পর্কগুলো পার্থক্য লজিস্টিক, এই যে মানে যুক্তিসঙ্গত হতে হবে, লজিক্যাল হতে আমাদের থিঙ্কিং করে নিয়ে তারপর এইটাকে, এইটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আমরা কি বুঝি, এক কথায় এই চারটা পয়েন্টই আমাদের কাছাকাছি নিয়ে আসতে হবে। এই চারটা পয়েন্ট যত কাছাকাছি হবে তখন আমরা বলবো যে ওই এজেন্টটা, এই আর্টিফিশিয়াল এজেন্টের পারফরমেন্স 100%। আমি কি বোঝাতে পারলাম?
শুধুমাত্র একটি মানুষের মতো কাজ করে যাবে, যেখানে সেখানে ভালো খারাপ স্ল্যাং ট্যাং হাবিজাবি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে, ভালো ল্যাঙ্গুয়েজ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ খারাপ ল্যাঙ্গুয়েজ সব ব্যবহার করবে, তাতে কিন্তু 100% পারফরমেন্স রোবট হবে না। আবার দেখা গেছে শুধু খালি দেখা গেছে সব জায়গায় শুধুমাত্র মানে সব জায়গায় রেশনাল। দেখা গেছে একটা বাচ্চাকে আমি একটা রোবটকে একটা বাচ্চা কেয়ারটেকার করতে দিয়েছি, হ্যাঁ, তোমার হচ্ছে যে বাচ্চাটাকে দেখাশোনা করতে দিয়েছে, যে বাচ্চাটা হচ্ছে বাচ্চাটা পড়ে গেছে, বাচ্চাটা পড়ে যায় আর উঠতে পারছে না, সে এখন সকলে থিঙ্কিং করা শুরু করে দিয়েছে যে এখন আমাকে কি করতে হবে, আমাকে এটা থেকে এটা করতে হবে, এটা ইয়েস এটা নো, এইসব থিঙ্কিং করতে করতে তার 2 মিনিট সময় লেগে গেল, তখন তো বাচ্চা মরে খুব বিষয়টা। সেই ক্ষেত্রে তাকে একটি ধরেই আগে করতে হবে, আগে বাচ্চাটাকে তুলতে হবে, তোলার পরে বাচ্চাটাকে বাকিটা চিন্তা করতে হবে যে বাচ্চাটা কেন পড়ে গেল, কি কারণে পড়ে গেল, এই জিনিসটাকে চিন্তা করে ভবিষ্যতে যেন পড়ে না দেয় সেই চিন্তাটা করতে হবে। আমি কি জিনিসটা বোঝাতে পেরেছি? জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের 100% পারফরমেন্স পেতে গেলে কি হতে হবে? টিচার আচ্ছা, এইটাই, শুধুমাত্র মানুষের মতো রোবট কথা বলবে তাতে আমি মনে করলাম যে আমি 100% তৈরি করছি, এমন না। মানুষের মতো চিন্তা করে কথা বলতে হবে, যে হচ্ছে যে রোবটটা কার সামনে কথা বলছে সেই জিনিসটা চিন্তা করতে হবে। কাজ করার সময় সে যেমন যেমন চিন্তা করবে, মানে কোন পরিবেশে বলতে সেটা হচ্ছে চিন্তা করবে। ঠিক আছে, এই হচ্ছে এই 4টা পয়েন্টের ইফিসিয়েন্সি সবগুলোই যদি আমাদের 100% হয়, তখনই আমরা বলবো যে টোটাল ওভারঅল পারফরমেন্স হচ্ছে 100%। আচ্ছা, ফাউন্ডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার উপরে তোমাদের আমি আর এটা পড়াবো না, এটা তোমরা পড়বে। ফাউন্ডেশনস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সেক্টরগুলো আসলে মূলত এখানে যেগুলো বলা আছে, এখানে বলাগুলো আছে ডিসিপ্লিন, কোন কোন ডিসিপ্লিনকে কোন কোন ক্ষেত্রে যে কেন প্রয়োজন হলো, ওইটাই হচ্ছে ফাউন্ডেশন। এই ডিসিপ্লিন গুলোতে কেন দিয়ে দেখা গেল যে এগুলো একটা কৃত্রিম বুদ্ধিমত্তা হলে ভালো হয়। যে ফিলোসফি, ফিলোসফি কি দর্শন, ফিলোসফি বাংলা কি জানি আমরা, দর্শন, তাই না? ফিলোসফি বাংলাটা দর্শন, এর সিগনিফিকেন্ট কি, এর সিগনিফিকেন্ট ফিলোসফি, ফিলোসফি নাম শুনুন, টিচার ফিলোসফি নাম শুনেছ? পিএইচডি হচ্ছে ডক্টর অফ ফিলোসফি, তারপর এমফিল হচ্ছে মাস্টার্স অফ ফিলোসফি। এই ফিলোসফি আমাদের দেশে কোনো, আমাদের দেশে আমাদের দেশে কোনো দাম নাই বলে আমরা ফিলোসফি চালাম না, আমাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। ফিলোসফি, শুনতে পাচ্ছ? ফিলোসফি, ফিলোসফি হচ্ছে আমরা সবাই যদি দর্শন বলি, কিন্তু আমরা প্রত্যেকেই ফিলোসফি মানে মানে এই পৃথিবীটা যে আগায় যাচ্ছে, পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ, যত জয় বিজয়, সকল কিন্তু একদিন পেয়ে যাবে। মানে এখনই বললাম ভারতের তক্তার মাদকে এরকম কিছু ঘটনা ঘটা, এটা প্ল্যান, প্রি প্ল্যান, প্রি প্ল্যান করে আগায় যাচ্ছে। যে লক্ষ্য হচ্ছে কারো কোনো ক্ষেত্রে লক্ষ্য হচ্ছে 10 বছর পরে, কারো কোনো লক্ষ্য হচ্ছে 50 বছর পরে, কারো কোনো লক্ষ্য হচ্ছে 100 বছর পরে, কারো কোনো 200 বছর, কারো এমনকি কারো কোনো লক্ষ্য হচ্ছে 1000 বছর, যে 1000 বছর পরে এই আউটপুটটা আমরা পাবো। আমরা যদি এইভাবে যাই, এইভাবে সিস্টেম করি, তাহলে এই ঘটনাটা হবে। এই ফিলোসফি
রাজনীতিতে গুরুত্ব দেওয়া হয় না বলেই মানুষ অনেক সময় কি হয়ে যায়, এই শুধু সামনে যেগুলো দেখে সেটাকেই বিশ্বাস করে, আর পিছনে যে দেখা সেটা রাজনীতি অর্থনীতি সবকিছুকে মানুষকে পিছিয়ে দেয়। ফিলোসফি সংজ্ঞায়িত এভাবে করা যায়, যা যা দেখা যায় সেটা ফিলোসফি নয়, যা দেখা যায় না, যা ভবিষ্যতে দেখা যাবে না, সেটা হচ্ছে ফিলোসফি। সেটা হচ্ছে ফিলোসফি। আর রাজনীতি কোনটা? আর রাজনীতি হচ্ছে যা দেখা যায় সেটা রাজনীতি না, যা দেখা যায় না বর্তমানে বর্তমানে যা দেখা যায় না সেটা হচ্ছে রাজনীতি। বর্তমানে ঘটে যাওয়া যা জিনিসগুলো দেখা যায় সেটা হচ্ছে রাজনীতি না, সেটা রাজনীতি না। যা দেখা যায় না বর্তমানে ঘটে যাওয়া এই জিনিসগুলো সেটা হচ্ছে রাজনীতি। আর এই রাজনীতির সাথে ফিলোসফিক্যাল সম্পর্ক হচ্ছে যে এখন যেটা দেখা যায় না সেটা দেখা যাবে 10 বছর পরে, সেটা দেখা যাবে 20 বছর পরে, সেটা দেখা যাবে 10 দিন পরে, সেটা দেখা যাবে 50 দিন পরে, সেটা যাবে 100 দিন পরে। কথাটা কিন্তু বোঝাতে পারলাম কত খুব জটিল হিসাব। পৃথিবীতে প্রত্যেক উন্নত যে কোনো দেশে তুমি খোঁজ নিয়ে দেখবা, ইভেন ইঞ্জিনিয়ারিং হোক, ইভেন মেডিকেল সায়েন্স হোক, ইভেন সায়েন্স এন্ড টেকনোলজি হোক, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ফিলোসফি টাইপের একটা ডিপার্টমেন্ট থাকবে মাস্ট। সেটা তোমার হচ্ছে যে সাউথ এশিয়ান ফিলোসফি এরকম ভাবে থাকতে পারে, ইসলামিক ফিলোসফি এভাবে থাকতে পারে, খ্রিস্টানিটি ফিলোসফি এভাবে থাকতে পারে, মডার্ন ফিলোসফি এভাবে থাকতে পারে, গ্রিক ফিলোসফি এভাবে থাকতে পারে, বিভিন্ন নাম এভাবে ফিলোসফির নামেও ফিলোসফি থাকতে পারে। এই ফ্যানটা অফ করে দাও। প্রত্যেকটা মানে ডিপার্টমেন্ট, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ মাইন্স, ডিপার্টমেন্ট অফ মাইন্স আছে প্রত্যেকটা উন্নত বিশ্ববিদ্যালয়। কিন্তু শুধু আমাদের দেশে আমরা শুধু মনে করি সায়েন্স এন্ড টেকনোলজি পড়ছি, তার মানে সায়েন্সই পড়তে হবে, আর কিছু পড়াতে হবে। এই সায়েন্সের কথায় ব্যবহার হবে, এই সায়েন্সের কথায় লাগবে, সেটা যদি আমি ফিলোসফি না জানি, ফিলোসফি না বুঝি, তাহলে তো আমি সকল করতে হবে। আমি এই সায়েন্স পড়ি না, এই বর্তমানটা নিয়ে চলে যাবো, ভবিষ্যৎ নিয়ে পড়বো। এই দেখো, এই জন্য এখানে প্রথম টার্মটাই বলেছে ফিলোসফি, ফাউন্ডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে কি, এই ফিলোসফি অ্যানালাইসিস করে, এই ডেটা বর্তমান ডেটা অ্যানালাইসিস করে ভবিষ্যৎ বলে দিতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যৎ বলে দিবে এটা গতিবিধি এদিকে যাচ্ছে, এটার গতিবিধি সেখানে দেখো সেই মানে 322 বিসি, সেই 322 বিসি মানে সেখানে ফিলোসফি চাপ তারা তখনই ফিল করছে যে এই ঘটনাগুলো ওখান থেকে বিজ্ঞান করছে, এর সময় এইগুলা থেকে আসছে। এই জিনিসগুলো তোমার হচ্ছে ইনফরমেশনগুলো পরে তো তারপরে ম্যাথমেটিক্স, মেডিকেল, হ্যাঁ, তারপরে ইকোনমিক্স, এই যে বাবা কিচ সাইকোলজি, মানুষের সাইকোলজি অ্যাক্ট করার জন্য একটা এনিমেল থিংকিং এনিমেল থিংকিং তার উপর বিবেচনা করে এই ফাউন্ডেশনটা এটা আমি তোমাদেরকে আজকে দিব। তারপর অনেক পরে আসবো রোবট, কিন্তু তার ডিমান্ডটা কিন্তু তৈরি হয়েছিল অনেক আগে। ডিমান্ডটা তৈরি হয়েছিল এই ক্ষেত্রগুলো হলে মানুষকে সারা পৃথিবীকে কন্ট্রোল করা যায়। তারপরে কম্পিউটার এগুলো পরে আসবো, তারপর ল্যাঙ্গুইস্টিক্স এরকম ভাবে আসলো যে মানুষের সাথে একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, তোমার হচ্ছে একজন হচ্ছে আরবে কথা বলতেছে, আরেকজন চাইনিজ, একজন আরব এবং চাইনিজ, আরবের ভাষায় কথা বলতেছে, চাইনিজের ভাষায় কথা বলছে, রাষ্ট্রপ্রধান দুইজন রাষ্ট্রপ্রধান, কিন্তু দুইজনের কথা ঠিকই বুঝতে পারছে। তার ভিতরে তার কানে তোমার হচ্ছে যে সেই ডিভাইস লাগিয়ে দিয়েছে, যেগুলো হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিয়েল টাইম ট্রান্সলেট করে দেয়। আরাবিয়ান কথাকে ডাইরেক্ট চাইনিজে ট্রান্সলেট করছে, চাইনিজ কথা ডাইরেক্ট আরবে ট্রান্সলেট করছে। জাতিসংঘে যখন আগে তোমার হচ্ছে যে বিভিন্ন ভাষায় বক্তৃতা দিতে হতো, বঙ্গবন্ধু যখন বাংলায় ভাষণ দিয়েছিলেন তার আগে ইংরেজিতে ট্রান্সলেট করে সেই ভাষণটা তোমার হচ্ছে সবাইকে দিতে হয়েছে। ঠিক এরকম ভাবে একজন চাইনিজ যখন হচ্ছে যে তোমার হচ্ছে যে চাইনিজ ভাষায় একজন আরবের ভাষায় যখন জাতিসংঘে বক্তৃতা দেয়, তখন কিন্তু তার বক্তৃতাটা ট্রান্সলেট করে সবাইকে দিতে হতো। এখন আর দিতে হয় না, এখন উনি বলতে থাকে
আর ওখানে হচ্ছে যে ট্রান্সলেট করতে থাকে রিয়েল টাইম, একেবারে রিয়েল টাইম, কানের ভিতরে সেই ডিভাইস থাকে না। সেটা হচ্ছে ল্যাঙ্গুইস্টিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এখন ওই যে তাবলিগে দেখা যাচ্ছে একজন উর্দুতে বয়ান করছে, আরেকজন হচ্ছে অনেকক্ষণ 1 ঘন্টা পরে বাংলায় তখন তর্জমা হচ্ছে, এর মধ্যে কিছু কিছু ভুলে গেল, কিছু কিছু আছে সারাংশ হচ্ছে। কিন্তু এখন এটা খুবই রিয়েল টাইম হয়ে গেছে, তাৎক্ষণিক। এখন তো ডেলিগেটস গুলো বিশেষ করে রাশিয়া যারা খুবই জাতীয়তাবাদ, নিজস্ব জাতীয়তাবাদকে একসেপ্ট করে, যেমন রাশিয়ানরা রুশের বাইরে কথা বলতে চায় না, জার্মানরা জার্মানের বাইরে কথা বলতে চায় না, তারা ইংরেজি কথাই বলবে না তোমার সাথে। তোমরা কোরিয়ানরা ইংরেজি জানে কিন্তু কথাই বলবে না, ইংরেজি জানে কিন্তু ইংরেজিতে ক্লাস নেবে না, তারা কোরিয়ান ভাষায় ক্লাস নেবে। তুমি ইংলিশ হও, তুমি তুমি বিদেশি। এমন তো কি এমনও হয়েছে যে আমি বিদেশি, অ্যাসাইনমেন্ট যিনি কোরিয়ান ভাষায় দিতে পারবে, তাই সে হচ্ছে বিদেশি থেকে 10 মার্ক বেশি পাবে। আর বিদেশি ইংরেজি দিয়েছে, এই জন্য বিদেশি ইংরেজি 10 মার্ক কম পাবে। তারা এত জাতীয়তাবাদ, অথচ তাদের কিন্তু একুশে ফেব্রুয়ারিও নাই, তাদের ভাষা আন্দোলনও নাই, কিন্তু তারা তাদের হচ্ছে যে তাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজটাকে, তাদের মাতৃভাষাকে তারা এমন ভাবে অ্যাকসেপ্ট করে। তারা খুব শর্তই দিয়েছে যে তুমি কোরিয়ানে অ্যাসাইনমেন্টটা দিবা, তুমি 10 মার্ক বেশি পাবা, ইংরেজি দিবা 10 মার্ক কম পাবা। অথচ আমাদের দেশে কিন্তু আমরা উল্টা, আমরা হচ্ছে উল্টা। কারণ আমাদের কিন্তু দাসত্ব আছে, আমরা ইংরেজের দাস ছিলাম, মনে হচ্ছে ইংরেজি বলতে পারলে আমি সাধু বাদ হয়ে গেলাম। কিন্তু এই জন্য আমাদের কিন্তু ডেভেলপমেন্টও না। এই জন্য আমাদের, তুমি কোরিয়ায় যাবা, তুমি জাপানে যাবা, এটিএম বুথে কোনো ইংরেজি লেখা নেই, সাইন বোর্ডে কোনো ইংরেজি লেখা নেই, সব জাপানিজে আর কোরিয়ানে লেখা। এটিএম বুথে কোরিয়ানে লেখা, ইনস্ট্রুমেন্ট চালাবা, একটা মেশিন চালাবা, অপারেটিং চালাবা, সব কোরিয়ানে লেখা। অথচ কোরিয়ানে যে খুব বেশি লোক জনসংখ্যা তা কিন্তু না, 6 কোটি লোক, 6 কোটি 7 কোটি লোক, দক্ষিণ কোরিয়ার 6 কোটি, আর ওই পাশে মানে ওই পাশে 4 কোটি 5 কোটি, মানে টোটাল মানে 10 কোটি। সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলা ভাষাভাষী আছি 22 কোটি লোক, 22 কোটি বা অষ্টম আমরা, 22 কোটি বা 24 কোটি লোক, হ্যাঁ, আসাম কলকাতা সব মিলে। কিন্তু আমাদের জন্য কিন্তু মাইক্রোসফট বাংলা অপারেটিং সিস্টেম বানায়নি, কিন্তু ওদের জন্য, ওই 6 কোটি লোকের জন্য কিন্তু ঠিকই মাইক্রোসফট তোমার হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অপারেটিং সিস্টেম বানাইছে, একদম অপারেটিং সিস্টেম মাইক্রোসফট অফিস সবকিছু বানিয়ে দিয়েছে। তাহলে এটা হচ্ছে জাতীয়তাবাদ, এটা হচ্ছে দেশপ্রেম। আর আমাদের দেশপ্রেম হচ্ছে মুখের কথায় কথা। এই তোমাদের এখনকার তোমরা খেয়াল করে দেখবা, দেখবা যে একজন চাইনিজ নেতা, সে দেখবা যে চায়নায় কথা বলতেছে না, ডেলিগেটসের সাথে তার ভাষায় কথা বলতেছে, রুশ রুশের ভাষায় কথা বলতেছে, জার্মানরা জার্মানের ভাষায় কথা বলতেছে, ইংলিশের সাথে দাঁড়ায় আছে। ওই মেশিন যেন ভুল না করে, মেশিন ভুল করে, এখানে একজন ট্রান্সলেটর রাখে, যদিও পাশে একজন মহিলা বা একজন ট্রান্সলেটর, একজন ইংলিশম্যান রাখে, যেন ভুল না করতে পারে। কিন্তু আসলে মেইন বিষয়টা কাজ করে এই ল্যাঙ্গুইস্টিক ডিভাইসটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে হিস্টোরি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা এটা দরকার নেই, কারণ তোমরা যদি মনে করো যে আমি একটু হিস্টোরিটা পড়ে দেখি, যে আমি জানতে চাও, তাহলে এখানে তোমরা এটা দেখবে। ঠিক আছে, স্টোরি জেনারেশনটা আমরা বহু করেছি, এটা হচ্ছে সেই জেনারেশন, নলেজ বেস কি পাওয়ার, এগুলো সাহিত্যিক ভাষায় লেখা আছে, এটা দরকার নেই। তোমরা ফাউন্ডেশনটা দেখবা আর নিজেকে প্রশ্ন করবা যে আমরা কোথায় পড়ে আছি, আর তারা কখনো কোথায় কখন কি জিনিস চিন্তা করছে। স্টেট অফ আর্টস, স্টেট অফ আর্টস বলতে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় কোথায় কি ব্যবহার হয়। রোবোটিক ভেহিকল, স্পিড রিকগনিশন, রোবোটিক ভেহিকলে তো আমরা হচ্ছে এখন ড্রাইভারলেস যে রোবোটিক কার, সেটা যে ড্রাইভারলেস রোবোটিক কার, সেক্ষেত্রে আমরা এখানে দেখতেছি হচ্ছে যে এখনকার যে গুগল কার, যেটা হচ্ছে সেটা ড্রাইভারলেস কার, হ্যাঁ, অটোমেটিক, সেইটা হচ্ছে রোবোটিক ভেহিকল। আর হচ্ছে স্পিচ রিকগনিশনের যেমন হচ্ছে যে স্পিচ রিকগনিশন, যে গুগল ট্রান্সলেটর যে লেন্স গুগল ট্রান্সলেটর ব্যবহার করলে আমরা যে কোরিয়া এবং জাপানের হাঁটাচলা করেছি, সাইনবোর্ডে গুগল ট্রান্সলেটর ধরে এটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করেছি। এটা হচ্ছে সরি, এটা তো টেক্সট ট্রান্সলেটর, এটা হচ্ছে স্পিচ ট্রান্সলেটর। আমি যেটা তোমাকে বললাম যে হচ্ছে যে একটা এয়ারলাইন্স, এখানে কিন্তু আমাদের ফ্লাইট অ্যাটেন্ডেন্স ক্ষেত্রে ওই যে স্পিচ, যেটা আমি বললাম যে চাইনিজ ল্যাঙ্গুয়েজকে অ্যারাবিকে ট্রান্সলেট করে এরকম বিষয়টা। অটোনোমাস প্ল্যানিং এন্ড শিডিউলিং, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে তুমি যেটা হচ্ছে এখন যেটা
তুমি একটা প্ল্যান করতে চাচ্ছ, তুমি একটা কিছু করতে চাচ্ছ, রিভিউ করতে চাচ্ছ, সেক্ষেত্রে একটা অটোনোমাস তোমার করে দিবে। আর রোবটের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি হলো রোবট নিজে নিজেই প্ল্যানিং ডিসিশন করে নিবে। যেটা আমি বললাম যে বাচ্চাকে কখন গোসল করাতে হবে, কখন খাওয়াতে হবে, সেরকম বিষয়গুলো। হ্যাঁ, তারপর হচ্ছে গেম প্লেইং সেখানে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আমরা যদি ডিপ ব্লু যে কম্পিউটারের যে গ্যারি গ্যারি তারাও জানি তো এটা উচ্চারণ করতে পারি না আমি। এই যে দাবারু, যে দাবারুকে একটা সময় হারাই গেছে, তখন হয়তো ও হারাতো কম্পিউটারে ও নিজেই ভুলে গেছে। গেম প্লেইং তার মানে হচ্ছে রেশনাল বুদ্ধিমত্তা, শুধু গুটি খেয়ে ফেললে হবে না। যে সামনে এখন সোলজারটাকে খেয়ে ফেলতে খেয়ে খেয়ে নেওয়া যায়, খেয়ে নিলাম, একটু ঘুমে চাইল্ডিশ আচরণ হবে। রেশনাল হলে সামনে সোলজার থাকলেও, দাবা সোলজার থাকলেও সোলজারটাকে সে খাবে না, ভবিষ্যতের জন্য সে চিন্তা করছে এটা খেতে গেলে তার মন্ত্রী চলে যাবে বাইরে দিয়ে। এটা হচ্ছে মানে অ্যাক্টিং রেশনাল আর থিঙ্কিং রেশনাল সাথে। স্প্যাম ফিল্টারিং, স্প্যাম ফিল্টারিং বলতে আমরা শুধু ইমেইলের ক্ষেত্রে স্প্যাম ফিল্টারিং আমরা বুঝি না। স্প্যাম ফিল্টারিং হচ্ছে যে অসংখ্য ওয়ার্ড, এই যে আমি তোমাদেরকে লেকচারটা দিচ্ছি, অসংখ্য উদাহরণ এখানে আসতেছে, এটার ভিতরে জিস্ট কথাটা বের করে নেওয়ার জন্য তুমি যে ওয়ার্ডগুলোকে ফিল্টারিং করছো, এটা হচ্ছে স্প্যাম ফিল্টারিং। এই স্প্যাম ফিল্টারিং, স্প্যাম মানে হচ্ছে যে সব কিছুই মানে ডাইরেক্ট আগাছা না, কিছু কিছু রিলেটেড ফিল্টারিং করে নিয়ে আসাও, জিস্ট ওয়ার্ডটাকে নিয়ে আসাও হচ্ছে যে স্প্যাম আর কি। মানে ওখান থেকে বের করে নিয়ে আসা হচ্ছে স্প্যাম। স্প্যাম ফাইটিং, ফাইটিং ফিল্টারিং ওই জিনিসটা, ফিল্টারিং এর কিছু ফাইটিং ওখান থেকে পাস করে নিয়ে আসা, ওয়েস্ট অফ টাইম। কারণ পুরোটাই যদি শুনতে চাও তাহলে তোমার টাইম ওয়েস্ট হবে এই জিনিস। তবে লজিস্টিক্স, লজিস্টিক্স প্ল্যানিং, তোমার কাছে কি টুলস আছে না আছে সেই টুলস গুলোকে নিয়ে তুমি হচ্ছে কাজ সম্পন্ন করতে পারবে। একটা রোবট, একটা রোবট তুমি বাচ্চাকে দেখভাল করতে দিয়েছো, এখানে উদাহরণ তো তাদের মতো করে দিয়েছে, বইয়ের মতো করে, আমি আমার মতো করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, লজিস্টিক্স প্ল্যানিং তোমার হচ্ছে যে লজিস্টিক প্ল্যানিং এর এখানে টেক্সট বই উদাহরণ দিতে পারে এরকম যে হচ্ছে যে এইটা এখানে নাই, সেটা মনে করো আছে তোমার এটা তোমার হচ্ছে ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম, এই রাস্তায় ট্রাফিক জ্যাম লিখেছে, তুমি আরেকটা রাস্তায় চলে যাবে, তোমার লজিস্টিক্স আছে, তুমি সেই লজিস্টিক্সের ব্যবহার করতে তুমি আরেকটা রাস্তায় গেলাম, এটা হচ্ছে আগে যে বিষয়টা হচ্ছে। আর আমরা বাচ্চাদের বলি কি রোবোটিক্সের, যে তোমার বাসায় এখন একটু রান্না করা দরকার, রান্না করার জন্য এখন রোবটকে যে পাতিল দেখিয়েছো শুধু সেই পাতিল তারা রান্না করতে পারবে না, তাহলে বলো না যে পাতিল আছে সেই পাতিল দিয়েও সে রান্না করতে পারে। সেটা হচ্ছে রোবোটিক্স। এবং এই রোবোটিক্স, রোবোটিক্সের খুবই একটা এজেন্ট, এটা রোবোটিক্সের সরাসরি এজেন্ট। মেশিন ট্রান্সলেশন, মেশিন ট্রান্সলেশন যেটা আমি বললাম যে তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক টু ইংলিশ ট্রান্সলেশন, অ্যারাবিক টু ইংলিশ, ইংলিশ টু অ্যারাবিক, এরকম। তো এই হচ্ছে এই চ্যাপ্টারের অংশ, এই চ্যাপ্টারের অংশ আমি এটা বলার এখানে বললাম। তোমাদের হচ্ছে ফাউন্ডেশনটা তোমাদের থাকলো একটা অ্যাসাইনমেন্ট হিসেবে, আর এই হচ্ছে ডেফিনিশন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক।